আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একই গালে পরপর দুইটা থাপ্পড় পড়ায় গাল জ্বলে উঠল আরশির। থাপ্পড় দুটো এতটাই জোরে ছিল যে তার শ্যামবর্ণের গালেও আঙুলের ছাপ পড়ে গেছে। গাল গরম হয়ে গেছে, জ্বলছে। তবে সেই ব্যথার তুলনায় তার মনে বেশি ব্যথা লেগেছে। তার সবুজ নীলের মিশ্রণে তৈরি কাচের ন্যায় চোখজোড়া পানিতে পরিপূর্ণ হলো। এর মাঝেই তার হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরল মিহি বেগম। ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোকে না বলেছি আমার সামনে আসবি না, আসবি না আমার সামনে। জানিস না আমি তোকে সহ্য করতে পারি না, তাও কেন আসছিস বল? আমি বেঁচে আছি ভালো লাগছে না তোর, তাই না? মরে গেলেই শান্তি পাবি বুঝি? এর জন্যই বারবার নিজের ওই কুৎসিত মুখটা আমাকে দেখাতে চলে আসছিস না? আর সহ্য করতে পারল না আরশি। চোখের পানি গড়ানোর আগেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তার চোখে যে অশ্রু মানায় না, তাকে হতে হবে পাথরের চেয়েও শক্ত, কঠিন, যাতে হাজার আঘাত করা হলেও ভেঙে না যায়। আর এসব তো তার জীবনের নিয়মিত ঘটনা। তবুও তার এত কষ্ট কেন হয় কি জানি। আরশি রুম থেকে বের হতেই দেখলো রিফা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটা তার কষ্টে একটু বেশি কষ্ট পায়। এই যে এখন তার কাঁদার কথা, অথচ কাঁদছে রিফা। আশ্চর্য। আরশি রিফার কাছে গিয়ে এক ঝাড়ি মেরে বলে, ওই সমস্যা কি তোর? তোকে না 100 দিন বলেছি কথায় কথায় কাঁদবি না। কথায় কথায় কাঁদলে মানুষ ভাববে মেয়েটা দুর্বল, আর এই ভেবে বারবার আঘাত করবে। তাই নিজেকে শক্ত কর, আর যা আম্মুকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দে। আমি ভার্সিটিতে যাচ্ছি। রিফা আরশির কথায় মাথা নাড়ায়। আরশিকে বেরিয়ে যেতে দেখে জলে ভেজা চোখে বলে ওঠে, আপুমনি নাস্তা তো করে যান। আরশি তারা দেখিয়ে বলে, একদম সময় নেই রে, তুই আম্মুকে খাইয়ে নিজেও খেয়ে নিস। আমি ভার্সিটি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। বেরিয়ে যায় আরশি। রিফা তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে। রিফা মাঝে মাঝে অবাক হয় এটা ভেবে যে একটা মেয়ের এত সহ্য শক্তি কিভাবে হয়। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে লেগে পড়ে। আজও মার খেয়েছিস আন্টির হাতে, তাই না? ক্লাস শেষে ক্যাম্পাসে হাঁটছিল মন আর আরশি। হঠাৎ মনের মুখে এই কথা শুনে মলিন হাসি হাসলো আরশি। কোনো জবাব দিল না। কী বা বলবে। মন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো জানিস আন্টি তোকে পছন্দ করে না, সুযোগ পেলেই তোকে আঘাত করে। তারপরও কেন তার সামনে যাস তুই? আরশি অন্যমনস্ক হয়ে বলল, সে আমাকে যতই আঘাত করুক, সে আমার মা। আমি তার হাতের মার সহ্য করতে পারবো, তবে তার থেকে দূরত্ব নয়। আরশির কথায় দীর্ঘশ্বাস ফেলল মন। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে মাঠে কিছুটা ছিটকে পড়ল মন। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল সে। হুট করে এমন কিছু হওয়ায় কিছুটা সময় লাগলো আরশির সবটা বুঝতে। বোঝামাত্র রেগে গেল সে। ক্ষেপে সামনের মানুষটাকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, এই আপনি আমার বান্ধবীকে ধাক্কা দিলেন কেন? চোখ নেই আপনার? ইস, কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। কথাটা বলেই আরশি ব্যস্ত হয়ে গেল মনকে ওঠাতে। আবরার কান থেকে ফোন নামিয়ে দেখলো দুইটা মেয়ে, তাদের মাঝে একজন মাটিতে পড়ে আছে। আবরা বুঝলো পড়ে থাকা মেয়েটিকে সে ধাক্কা দিয়েছে। মনের হাত কিছুটা ছেলে গিয়েছে দেখে আরও রেগে গেল আরশি। এই বান্ধবী যে তার বড্ড ভালোবাসার, আপন বোনের চেয়ে কোনো অংশে কম নয়। আরশি রেগে মনের হাতে ফু দিতে দিতে আবরারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কানা নাকি আপনি? নাকি সুন্দর মেয়ে দেখে ইচ্ছে করে ধাক্কা দিলেন? এতক্ষণ শান্ত থাকলেও এবার প্রচণ্ড রেগে গেল আবরার। ভেবেছিল সরি বলে চলে যাবে। সে তো তাড়ায় ছিল আর ফোনে কথা বলে হাঁটছিল, তাই খেয়াল করেনি। কিন্তু মেয়েটার এমন আজে বাজে কথায় মেজাজ গরম হয়ে গেল তার। সে কিছু বলার আগেই মন আরশির হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, ঝামেলা করিস না দোস্ত, তুই জানিস না হয়তো উনি কে। আরশি দাঁতে দাঁত চেপে বলল, সে কোথাকার কোন রাজপুত্র যে আমি তাকে ভয় পাবো? আর তার চেয়ে বড় কথা, সে তোকে ব্যথা দিয়েছে। মন আরো আস্তে ফিসফিস করে বলল, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলছি। বোন তুই প্লিজ আর কিছু বলিস না, দেখ সবাই কিভাবে ভয় পাচ্ছে।
আরশি আশেপাশে তাকিয়ে দেখলো আসলেই পুরো ক্যাম্পাসের সবাই ভয়ে ভয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এবার আবরারের দিকে কোনা চোখে চাইলো আরশি, মনে করার চেষ্টা করতে লাগলো এ কোনো সেলিব্রিটি কিনা। এতক্ষণ সে অত খেয়াল করে দেখেনি সামনে কে আছে। মাত্রাতিরিক্ত সুদর্শন তার সামনে দাঁড়ানো পুরুষটা হাজারো মেয়েকে নিজের রূপে পাগল করতে সক্ষম। সাদা রঙের পাঞ্জাবি পরনে, দেখে মনে হচ্ছে এই রংটা যেন তার জন্যই তৈরি। সারা মুখে গম্ভীরতা ছড়িয়ে আছে, যার কারণে তাকে আরও বেশি সুপুরুষ মনে হচ্ছে। চোখ দুটো স্বচ্ছ, গভীর তার দৃষ্টি। আরশির দিকেই গম্ভীর মুখে তাকিয়ে আছে সে। পেছনে পালায়ন মার্কা অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, যা এতক্ষণ পরে খেয়াল করলো আরশি। কিন্তু এসবে তার কোনো হেলদোল নেই, কারণ একে দেখে তার কোনো সেলিব্রিটির কথা মনে পড়ছে না। আর না আবরারের রূপ তার মন কাটতে পারল। সুদর্শন পুরুষদের থেকে তার ভীষণ রকমের অ্যালার্জি আছে। তার মতে সুদর্শন পুরুষদের মন কালো হয়, তারা শুধু মেয়েদের ব্যবহার করতে জানে। তবে তার এই ধারণার পেছনেও কাহিনী আছে। আবরার এতক্ষণ গভীর চোখে পর্যবেক্ষণ করছিল তার সামনে দাঁড়ানো দুই মেয়েকে। তারা নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করছে, তবে আবরার আন্দাজ করতে পারছে ওরা কি বলাবলি করতে পারে। পেছনে তার গার্ডগুলো ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। আবরারের পারমিশন ছাড়া তারা এক কদমও নড়ে না। আর মেয়েদের সাথে তর্ক করা বা মেয়েদের গায়ে হাত দিয়া তাদের সাফভাবে মানা। আবরার ভাবলো সে যাবে, ধাক্কা দিয়েছে, তাকে সরি বলে চলে যাবে। তার হাতে সময় খুব কম, না হলে এই মেয়েকে সে একটা শাস্তি দিয়ে যেত তার সাথে বেয়াদবি করার জন্য। কত বড় সাহস এই মেয়ের যে সে এমপি আজাদ আবরারের সাথে বেয়াদবি করে। কিন্তু সে কিছু বলার আগেই মন ধীর পায়ে তার সামনে এসে মিনমিন করে বলল, দুঃখিত স্যার, ও আসলে আপনাকে চিনতে পারেনি, আর আমাকেও অনেক বেশি ভালোবাসে, তো তাই আমার কিছু হলে সহ্য করতে পারে না। আবরার মুগ্ধ হলো তার সামনে দাঁড়ানো রমণীর নম্র ব্যবহারে। মেয়েটা যেমন সুন্দর তেমন সুন্দর তার ব্যবহার। তার রাগ কিছুটা নিভে গেল মুনের কথায়। মুন এসে আরশির হাত চেপে ধরে ওকে নিয়ে চলে যেতে চাইলে নড়ল না আরশি। মুনের ইচ্ছা করছে দেয়ালে নিজের মাথা পিটাতে। সে বুঝে না এই মেয়ে এত টেরা কেন। আরশি দাঁত কিরমির করে বলল, তুই ওনাকে সরি বললি কেন? দোষ উনি করেছেন নাকি তুই? একে তো তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ব্যথা দিয়েছে, আর এখন আবার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনখানকার কোন মন্ত্রী মিনিস্টার। আবরার ভুরু কুচকে তাকালো আরশির দিকে। এই প্রথম আরশির সাথে চোখাচোখি হলো আবরারের। মেয়েটার চোখ জোড়া দেখে অদ্ভুত লাগলো আবরারের। অদ্ভুত সুন্দর চোখ জোড়া, নীল আর সবুজের মিশেলে এক অন্যরকম চোখের রং। ডাগর ডাগর চোখে রোদে পড়ায় স্বচ্ছ আয়নার মতো মনে হচ্ছে। এ ধরনের চোখ সাধারণত বিদেশিনীদের থাকে, অথচ এই মেয়ে শ্যামদের কাতারে পড়ে। তার এমন রঙের চোখ কি করে হলো ভাবার বিষয়। আবরার ভাবলো হয়তো লেন্স পরেছে। আজকাল লেন্স পরা তো মেয়েদের ফ্যাশন। মেয়েটার পরনে শর্ট টপস আর জিন্স, গলায় একটা স্কার্ফ ঝুলানো, চেহারায় একটা ধারালো ভাব আছে। তার দিকে একেবারে সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। কত বড় সাহস যে তার চোখে চোখ রাখে। আরশির উপর থেকে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল আবরার। অনেক সময় নষ্ট করে ফেলেছে সে, আর এক সেকেন্ডও নষ্ট করা যাবে না। সে মনের সামনে গিয়ে বলল, আমি দুঃখিত ধাক্কা দেওয়ার জন্য, একটু তাড়ায় ছিলাম তাই খেয়াল করিনি। মন দ্রুত মাথা নিচু করে ফেলল। তার ভয় লাগছে, এখান থেকে যেতে পারলেই বাঁচে। আবরার আরশিকে ক্রস করার সময় ফিসফিস করে বলল, তোমার শাস্তি উঠিয়ে রাখলাম। আরশিও আবরার চোখে চশমা খেয়াল করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসলেই কানা। কথাটা আস্তে করে বললেও আবরারের কানে গেল। আবরার একবার আরশির দিকে কটমট চাহনি দিয়ে দ্রুত পায়ে চলে গেল ভার্সিটির ভেতরে। ভার্সিটির ভেতরে আসতেই ফোঁস করে একটা শ্বাস ছাড়ল মন। অনেক বাঁচা বেঁচে গেছে। মন আরশির দিকে তাকাতেই দেখলো ও রাগী চোখে তাকিয়ে আছে। মন একটা শুকনো ঢোক গিলে বলল, তুই জানোস তুই কার সাথে পাঙ্গা নিলি? আরশি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাগ থেকে কিছু বের করতে করতে বলল, যেই হোক আমার কিছু যায় আসে না, সে ভুল করেছে, মাফ চাইবে বাস। মন উত্তেজিত হয়ে বলল, তুই ওনাকে চিনিস না দেখে আমি আশ্চর্য হয়েছি। উনি আমাদের নতুন এমপি, কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন। সুদর্শন আর সিঙ্গেল হওয়ার কারণে সব মেয়েদের মুখে এখন ওনার নাম। আর জানিস উনি কয়েক বছর আগে আমাদের ভার্সিটি থেকেই পড়াশোনা শেষ করে বেরিয়েছে। সব টিচারদের সাথে হয়তো ওনার ভালো পরিচয় আছে। তোর এমন ব্যবহারের কারণে যদি কোনো সমস্যায় পড়িস তাহলে কি হবে বুঝতে পারছিস? যদি উনি কোনো অ্যাকশন নেয়। আরশি মৃদু হেসে মনে ছিলে যাওয়া জায়গায় ওষুধ লাগাতে লাগাতে বলল, তুই তো আমাকে ভালো করেই চিনিস,
আমাকে এসবের ভয় দেখিয়ে লাভ নেই। জীবনে অনেক কঠিন সময় পার করেছি আমি, তাই এখন এসবের ভয় হয় না। আমার বিশ্বাস আমার কপালে যা আছে তাই হবে, আর যা হবে ভালোর জন্যই হবে। আর সে একটু থেমে আবার বলল, আচ্ছা শোন রাহুল, আবির মোহনা কই গেল? ওদের দেখছি না যে। মন আশেপাশে তাকিয়ে বলল, চলে গেছে মনে হয়। রাহুলকে তো ওর মা ফোন করে কি যেন বলল, বেচারা শুনেই ট্যাক্সি ধরেছে। আবির আর মোহনা কই কি জানি। এর মাঝে আরশি আর মন শুনতে পেল দুইটা ছেলে মেয়ে ঝগড়া করতে করতে ওদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতে ওরা দেখলো মোহনার চোখ মুখ কাদো কাদো হয়ে আছে, যে কোনো সময় কেঁদে ফেলবে। মোহনা ওদের কাদো কাদো কণ্ঠে বলল, জানোস দোস্ত, এই খচ্চরটা আমার 20 টাকার ভেলপুরি খাইয়া ফেলছে। আমি অর্ডার দিছিলাম কিন্তু একটাও খাইতে পারি নাই এই বেয়াদবের জন্য। এখন তোরাই এর বিচার কর। মোহনার কথা শুনে ফিক করে হেসে দিল মন। আর আবির তো আগে থেকেই বিশ্ব জয় করা হাসি দিচ্ছে। ওদের হাসতে দেখে কেঁদেই ফেলল মোহনা। বেলপরি মোহনার দুর্বলতা, প্রতিদিন খায়, না খেলে যেন মরেই যাবে। মোহনাকে কাঁদতে দেখে এক ধমক দিল আরশি। আরশির ধমকে দাঁত ভেতরে ঢুকে গেল আবিরের। মন এখনো মিটমিট করে হাসছে। আরশি মোহনাকে জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, কাঁদিস না। ছে, মানুষ যদি শোনে তুই ভেলপুরির জন্য কাঁদছিস তাহলে কি বলবে? ওই আবির, তুই ওর ভেলপুরি খাইছস কেন? তোর শাস্তি, তুই আগামীকাল আমাদের সবাইরে ভেলপুরি ট্রিট দিবি, না হলে এমন একটা ঘুষি দিব যে দুইটা দাঁত উপরে পড়ে যাবে। কি ঠিক আছে তো মহু? মোহনা দাঁত কেলিয়ে মাথা ঝাঁকালো। এবার আবির কাদো কাদো মুখ করে বলল, তুই কিন্তু অন্যায় করতেছস সারু। শুধু ওরে ট্রিট দিতে কইতে মাইনা নিতাম, কিন্তু তুই তো আমার ফকির বানানোর ধান্দা করতেছস। মোহনা মুখ বাঁকা করে বলল, আমার ভেলপুরি খাওয়ার আগে মনে ছিল না এসব? এটা তোর শাস্তি, আর তোর পূরণ করতেই হবে, কোনো কথা নাই। আচ্ছা তোরা থাক, আমি ওর মামার কাছ থেকে ভেলপুরি খেয়ে আসি। মোহনাকে বেলপুরি খেতে যেতে দেখে মাথায় হাত দিল তিনজন। মানুষ এত বেলপুরি পাগল কেমনে হয়? মোহনাকে না দেখলে ওরা জানতেই পারত না। আরশি আবির আর মনকে বলল, আমার টিউশনের টাইম হয়ে গেছে, আমি গেলাম। মন, তুইও বাসায় যা। আর আবির দোস্ত, তুই একটু মোহনাকে রিকশায় উঠাই দিস, না হলে ওই মেয়ে আবার কোনো ঝামেলা পাকাতে পারে। জানিসই তো ও কেমন। আবির মাথা দুলালো। আরশি আর মন নিজ নিজ গন্তব্যে চলে গেল। আরশি পুরো নাম আরশি রহমান। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিল সে। জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু হঠাৎ এক ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় আরশির জীবন। নিজের জীবনে সুখ ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়ে যায় সে। বাবা নামক ছায়া উঠে যায় তার মাথার উপর থেকে। একসময় কিছুটা রেগে কথা বললেই যে মেয়ে হাউমাউ করে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলতো, সেই মেয়ে এখন কাঁদতে ভুলে গেছে। যে মেয়ে হেসে দুষ্টমি করে সারা বাড়ি মাতিয়ে রাখত, সেই মেয়ের মুখের হাসি হারিয়ে গিয়েছিল। বাবাকে হারানোর পর সব আত্মীয় স্বজনেরা সম্পর্ক ছিন্ন করে আরশিদের সাথে। ভাই একটাই, ওদের দায়িত্ব নিতে হবে, সাহায্য করতে হবে। আরশিদের বাড়ি দখল করে নেন ওর বড় চাচা। অসুস্থ মাকে নিয়ে ছোট্ট আরশির জীবনযুদ্ধ শুরু হয়। তখন সবেমাত্র এসএসসি দিয়েছিল আরশি। এই কঠিন দুনিয়ার সাথে তার কোনো পরিচয় ছিল না। কিভাবে থাকবে তার দুনিয়া তো বাবা মায়ের মাঝে সীমাবদ্ধ ছিল। যেই মেয়ে বাবা মায়ের হাত না ধরে এক পাও চলতে পারত না, সেই মেয়ে বেরিয়ে পড়ে কাজের খোঁজে। এক প্রতিবেশীর সহায়তায় বেশ কয়েকটা টিউশনি পায় আরশি। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে খুব কম ইনকাম হতো তার। শুরুতে এই টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো। প্রতিদিন রাতে বাবার ছবি জড়িয়ে কাঁদত আরশি। একদিকে মায়ের অবহেলা, অন্যদিকে অভাবের সংসার। কত শত মানুষের হাজারো কথা শুনে এই সমাজে টিকে থাকতে হয়েছে তাকে। ধীরে ধীরে এসবে অভ্যস্ত হয়ে পড়ে আরশি। ছোটবেলা থেকেই প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিল আরশি। বলা যায় একটু বেশি মেধাবী। খুব অল্প সময় অনেক পড়া ক্যাচ করে ফেলতে পারত, কিন্তু পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না তার। তাই মোটামুটি রেজাল্ট করত সে। কিন্তু বাবা হারানোর পর পড়াশোনার প্রতি সিরিয়াস হয় আরশি। শিক্ষকদের সহায়তায় আর নিজের চেষ্টায় এসএসসিতে অনেক ভালো ফলাফল করে সে। আর এখন তো অনার্স 3য় বর্ষে পড়ছে। এখন আর আগের মতো অভাবও নেই। বর্তমানে আরশি 4টা টিউশনি করে আর একটা কোচিংয়ে সপ্তাহে 2 দিন পড়ায়। এতে ভালো অঙ্কের টাকা উঠে যায়, যা দিয়ে ভালো মতো মাস চলে যায় আরশির। কিছু ভালো বন্ধু পেয়েছে সে লাইফে, যাদের কারণে আবার আগের মতো হাসতে পারে সে। বন্ধুগুলোই তার হাসি খুশি থাকার একমাত্র কারণ। থমথমে মুখে বাড়ি ফিরল আবরার। আবরারের মা বিষয়টা লক্ষ্য করেও কিছু বললেন না। ফ্রেশ হয়ে খেতে বসতে আবরারের বাবা আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মাই ডিয়ার সান? রেগে যাচ্ছ মনে হচ্ছে।
তোমাকে তো আমি সবসময় বলি, রাজনীতিতে মাথা গরম করার মতো কাহিনী প্রতিনিয়ত হয়, কিন্তু আমাদের মাথা রাখতে হবে একেবারে ঠান্ডা। আবরার গম্ভীর কণ্ঠে বলল। আসলে রাজনীতি নিয়ে কোনো সমস্যা না বাবাই। আব্বাস আহমেদ বললেন। তাহলে কি হয়েছে বলো আমাকে, বাবাইকে বলবে না? আবরার ফোঁস করে একটা শ্বাস ফেলে রাগে কণ্ঠে বলল। জানো বাবাই, আজ একটা মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে, আমার চোখে চোখ রেখে কথা বলেছে। সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মুখটা ভেঙে গুড়িয়ে দিতাম। আব্বা চৌধুরী ছেলের কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইলেন, তারপর হুট করে হু হা করে হাসা শুরু করলেন। আবরার বিরক্তি নিয়ে চাইল বাবার দিকে। তার বাবাই কখনো কোনো কিছু নিয়ে সিরিয়াস হন না। আব্বাস আহমেদ বললেন। বাহ, কোন মেয়ের এত সাহস হলো আমার ছেলের চোখে চোখ রাখে? আমার তো এখন ওই মেয়ের সাথে দেখা করতে ইচ্ছা করছে। আহা, কি সাহস! কিভাবে দেখা করা যায় বলো তো আবরার? আবরার মামা ইরফান চৌধুরী বললেন। আহা দুলা ভাই, দেখছেনই তো আবরার বাবা রেগে আছে, তাহলে এসব বলে ওকে আরো রাগিয়ে দিচ্ছেন কেন? আবরার বাবা শোনো, তুমি আমাকে ওই মেয়েটার সম্পর্কে বলো, তারপর দেখো আমি ওই মেয়ের সাথে কি করি। আবরার বিরক্ত হয়ে বলল। তোমাদের আর কিছু বলবোই না ধ্যাত। আর মামা, তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। আবরার ধূপধাপ পা ফেলে নিচের রুমে চলে গেল। ওই মেয়েকে সে দেখে নিবে ব্যাপার না। কিছু একটা ভেবে বাঁকা হাসলো আবরার। ক্যান্টিনে বসে আছে মন আর আরশি। কফির অর্ডার দিয়েছে, কিন্তু এখনো আসছে না দেখে বিরক্ত হলো আরশি। মনকে উদ্দেশ্য করে বলল। আরে ইয়ার, এত সময় লাগে কেন? চল এখান থেকে, কফি খাবো তো। আরশি উঠতে নিলেই মন আরশির হাত চেপে ধরে আবার বসিয়ে দিল। বলল, আরে এত অস্থির হোস কেন? কই বেশিক্ষণ হয়েছে, চল আমরা কিছু গল্প করি। ক্লাস শুরু হতে এখনো সময় আছে, আর রাহুল, মোহনা, আবির, আহি কেউই তো আসেনি এখনো। আরশি মনকে জিজ্ঞাসা করলো। আচ্ছা আহি কই রে? মেয়েটা দুদিন ধরে ভার্সিটি আসে না। আমি ফোন দিয়েছিলাম, ফোনটাও ধরলো না। কথা শেষ করতে পারলো না আরশি। তার পূর্বেই কেউ একজন ওদের দুজনের গলা জড়িয়ে ধরল, চিৎকার করে বলল, বন্ধুরা আমি এসে গেছি। হঠাৎ আক্রমণে লাফিয়ে উঠল মুন আর আরশি। মুন আহির মাথায় একটা চাটি মেরে বলল, এভাবে পাগলা ষাঁড়ের মতো চিল্লাইলি কেন? আর একটু হলেই তো হাড়টা বাইর হইয়া হাতে চলে আইতো। থু থু, উফ আল্লাহ, কি ভয়টা পাইছি। মুনের কথায় খিলখিল করে হাসতে লাগলো আহি, যেন খুব মজার কিছু বলেছে মন। মুন রেগে ওর মাথায় আরেকটা চাটি মারল, কিন্তু এতে আহির হাসি কমার বদলে আরও বেড়ে গেল। আর সে চারপাশে তাকিয়ে দেখলো ক্যান্টিনে সবাই ওদের দিকে হা করে তাকিয়েছে, যেন এখানে কোনো সার্কাস চলছে আর ওরা জোকার। আর সে আহিকে নিজের পাশের চেয়ারে টেনে বসিয়ে দিল, আর মনকেও চোখের ইশারায় বসতে বলল। কি সার্কাস শুরু করছস তোরা? হ্যাঁ দেখ তো, আশেপাশে সব কেমনে তাকায় আছে। আচ্ছা সব বাদ দে। আহি, তুই 2 দিন কই গায়েব ছিলি? কত ফোন দিলাম তাও ধরলি না। আহি হাসি থামিয়ে বলল, আর ইয়ার বলিস না, অনেক জ্বর উঠেছিল তাই আসতে পারিনি। আর এই জ্বর নিয়ে একাধারে ফোন গুতাচ্ছিলাম, তাই আমার জল্লাদ ভাইটা ফোন নিয়ে গেছে, তাই আর তোদেরকে বিষয়টা জানাতেও পারিনি। ওদের কথার মাঝেই ক্যান্টিনে হাজির হলো দলের বাকি সদস্যরা। সবাই সিট দখল করে গোল হয়ে বসলো। রাহুল দুঃখী দুঃখী মুখ করে বলল, ওই রশি, জানিস কি হয়েছে? আরশি রাহুলের মুখে রশি ডাক শুনে ওর দিকে রাগে দৃষ্টিতে তাকালো। রাহুল আরশিকে রাগ করতে দেখে দাঁত বের করে হাবলার মতো হাসলো। যে কোনো সময় তার পিঠে আরশির শক্তপোক্ত হাতের থাবা পড়তে পারে। দ্রুত বলল, সরি দোস্ত, ওই মুখ ফসকে বলে ফেলছি আর কি। যেটা কইতাছিলাম সেটা শোন, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে রে। রাহুল কথাটা বলেই আবার দুঃখী দুঃখী মুখ করলো। আবির বিরক্ত হয়ে পড়ল, আরে শালা মাইয়াদের মতো ঢং করস কেন? কাহিনী কি সেটা বল। মোহনা আবিরের কথা শুনে ওর হাতে জোরে একটা চিমটি কাটলো। দাঁতে দাঁত চেপে বলল, মাইয়াদের মতো ঢং মানে কি? হ্যাঁ, আমি ঢং করি? তাহলে তোরা কি করস বজ্জাত পোলা? কাল যে মায়াদের এর মতো গপস গপস আমার ভেলপুরি নিজের পেটে এই চালান দিলি, আমি ভুলে গেছি ভাবস? আবির জিভে কামড় দিল। চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। সে ভেবেছিল সবাই ভুলে গেছে, তার আর ট্রিট দেওয়া লাগবে না, কিন্তু এই মহিলা কি আর নিজের বেলপুরির কথা ভুলবে? অসম্ভব। এবার আহি হালকা কাশি দিয়ে বলল, কি রে রাহুল, বলিস না কেন, কি হয়েছে? রাহুল এতক্ষণ আহিকে খেয়াল করেনি। সে এবার আহিকে দেখে বলল,
কিরে আনা যে এতদিন পর কই থেকেও ধরেছস? এসব বাদ দে, আজকে নিজের জন্য কয় আনা আনছস? আহির পুরো নাম আহিয়ানা, সবাই ছোট করে আহি বলে ডাকে, কিন্তু রাহুল ডাকে আনা বলে। সবার নামের 12টা বাজানোর অভ্যাস তার। আহি রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, এই সব চল তো, এই বেটা হুদায় সময় নষ্ট করছে, ওর কিছু হয়নি, যত সব। রাহুল মাথা নাড়িয়ে বলল, না না, সত্যি একটা গুরুতর ঘটনা ঘটে গেছে। আম্মা আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি তার একমাত্র পুত্র, তাই সে দ্রুত আমার বিয়ে দিয়ে পুত্রবধূ আনতে চায়। এত করে আম্মারা বুঝাইলাম আম্মা আমি এখন বিয়ে করুম না, কিন্তু সে কিছুতেই আমার কথা মানবে না। মুখ ভার করে বসে রইল রাহুল। মোহনা লাফিয়ে উঠে বলল, আরে দোষ কি কস? আন্টি এত ভালো একটা কাম করতে চাইছে রে। দোষ শোন, জলদি রাজি হয়ে যা, কতদিন বিয়া খাই না। রাহুল মুখ ঝামটা মেরে বলল, চুপ থাক তুই, আমি বিয়ে করবো না। দোস্ত তোরা কিছু কর না, আমার আম্মার একটু বোঝা না। আর সে এক ভুরু উঁচু করে বলল, করবি না কেন বিয়ে? কেউ আছে নাকি? রাহুল তোতলাতো শুরু করলো, হাবলার মতো হাসি দিয়ে বলল, আরে কি বলিস? কেউ থাকলে তোরা জানতি না? কেউ নাই, কেউ নাই। আই সন্দেহের চোখে বলল, আমার তো মনে হচ্ছে আছে কেউ, না হলে এইভাবে তোতলাচ্ছিস কেন? জলদি বল, পরে যদি জানতে পারি তাহলে তোর খবর আছে। রাহুল কপালের ঘাম মুছে বলল, না মানে আসলে ওই হয়েছে কি। আবির ঝাড়ি মেরে বলল, কি না মানে আসলে লাগাইছস? জলদি ক বেটা, না হলে আন্টিরে গিয়া কমু জলদি তোরে পিয়া দিতে। এই উসিলায় আমরাও দাওয়াত খাইতে পারবো। রাহুল মুখটা লটকিয়ে বলল, আমি একজনকে ভালোবাসি রে, 3 মাসের রিলেশন, অনেক কষ্টের পর তাকে পটাতে পেরেছি। আর সে হাই তুলে বলল, নাম তুলিকা, তোদের প্রতিবেশী। বন্ধু মহলের সবাই উৎসুক চোখে তাকালো আরশির দিকে। সবার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা জানতে চায় আরশি কিভাবে জানলো। রাহুল চোখ বড় বড় করে বলল, তুই কিভাবে জানলি? আরশি বাঁকা হেসে বলল, রাস্তায় তোদের ইটিস পিটিস করতে দেখেছি, নিব্বা নিব্বির মতো একে অপরকে ফুচকা খাওয়াচ্ছিলি। আরশির কথা শুনে কাশি উঠে গেল রাহুলের। আরশি দাঁত কেলিয়ে বলল, আর কিছু শুনবি? রাহুল জলদি করে বলল, না না, আর কিছু শুনুন না, এখন তো সব জানলি। এবার আমার মাকে একটু কনভিন্স কর না প্লিজ। তুলি এখনো অনেক ছোট, এখনো এইচএসসিও দেয় নাই। ওর বাপ জীবনেও এইটুকু বয়সে মেয়ের বিয়ে দিব না, আর আমার মতো বেকার ছেলের সাথে তো নাই। আরশি এক চোখ টিপ দিয়ে বলল, আমাদের সবাইকে ট্রিট দিবি, প্লাস তুলির সাথে মিট করবি, তাহলে আন্টিকে বোঝাবো, আর না হলে না। সবাই হৈ হৈ করে উঠল, ট্রিট দিতে হবে। রাহুল চাপে পড়ে রাজি হয়ে গেল ট্রিট দিতে। এদেরও পরে দেখে নিবে। স্যার, আপনি যার খোঁজ চেয়েছিলেন তার সম্পর্কে সব জানতে পেরেছি। নিচের কেবিনে কাজ করছিল আবরার। তার এক লোকের মুখে কথাটা শুনে বাঁকা হাসে সে। জিজ্ঞাসা করে, তো কি কি জানতে পারলে? লোকটা একাধারে বলতে শুরু করে, নাম আশি রহমান, ভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। বাবা নেই, অসুস্থ মা, আর একটা মেয়ে আছে নাম রিফা, যাকে উনি নিজের বোন বলেন। এই দুজনকে নিয়েই ওনার পরিবার। খুব পরিশ্রমী আর সাহসী একটা মেয়ে স্যার। বাবা মারা যাওয়ার পর থেকে অনেক স্ট্রাগল করে আসছেন। আরশির বাবা নেই শুনে খারাপ লাগলো আবরারের। এই সমাজে একা একটা মেয়ের টিকে থাকা যে কতটা কঠিন তার কিছুটা হলেও আইডিয়া আছে তার। কিন্তু পরক্ষণেই তার সাথে বেয়াদবি করার মুহূর্তটা মনে পড়ল আবরারের। সে তার লোককে কিছু একটা বলতেই লোকটা মাথা নিচু করে বলল, স্যার, আমার বলা তো উচিত না, তবু একটা কথা বলতে চাই। স্যার, আপনি তো মেয়েদের অনেক সম্মান করেন, আর এই মেয়েটা খুব অসহায় একটা মেয়ে, তার সাথে এমনটা না করলে হয় না। আবরার ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আমি কখনো কোনো মেয়েকে অসম্মান করিনি, আর করবও না। আমি শুধু তার চোখে ভয় দেখতে চাই, এটাই হবে তার শাস্তি। আমি তার কোনো ক্ষতি করব না, আর তার কোনো প্রকার সম্মানহানিও হতে দেব না। তোমাকে যা বলা হয়েছে তাই করো। লোকটা মাথা ঝাঁকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আবরার টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলল, জাস্ট একটু ভয় দেখতে চাই তোমার চোখে, মিস কি জানো? ও হ্যাঁ, আরশি। এবার আমি দেখব তুমি ঠিক কতটা সাহসী। জ্ঞান ফিরতেই নিজের মুখের কারোর
গরম নিঃশ্বাস অনুভব করলো আরশি। টিউশন শেষে বাড়ি ফেরার পথে হুট করে একজন লোক তার মুখের উপর কিছু একটা স্প্রে করে। সেখানেই জ্ঞান হারায় আরশি। আর কিছু মনে নেই তার। মুখের উপর কি স্প্রে করেছিল ভাবতে লাগলো আরশি। এখনো ভালো মতো চোখ খুলতে পারছে না সে। আরশি আর বাম ডান না ভেবে সর্বশক্তি ব্যবহার করে হাতের কোনোই দিয়ে এক ঘা বসিয়ে দিল সামনের লোকটার গায়ে। ব্যথায় গঙিয়ে উঠে সামনের ব্যক্তি। ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হয় আরশির। সামনের ব্যক্তির অবস্থা দেখে এমন একটা পরিস্থিতিতেও খিলখিল করে হেসে উঠে সে। হাসির রিনিঝিনি শব্দে ব্যথা ভুলে আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। সে তো আরশির জ্ঞান ফেরানোর জন্য এক গ্লাস পানি নিয়ে ওর কাছে গিয়েছিল, কিন্তু আরশি যে হুট করে অ্যাটাক করবে বুঝেনি আবরার। মেরেছে তো মেরেছে একবারে পেটে, সাথে গ্লাসের সব পানি তার গায়ে। আর দেখো এখন কিভাবে হাসছে, প্রাণবন্ত সেই হাসি। হাসতে হাসতে আরশির সুন্দর স্বচ্ছ চোখ জোড়ায় পানি জমে টলমল করছে। আবরার এক ধানে প্রাণবন্ত হাস্যোজ্জ্বল আরশিকে পর্যবেক্ষণ করতে লাগলো। হুশ জ্ঞান যেন হারিয়ে গেছে তার। কিছুটা সময় অতিবাহিত হলো। আরশির হাসি ধীরে ধীরে কমে আসলো। অনেকদিন পর এত হাসলো সে। একজন এমপির এমন অবস্থা দেখে হাসি থামাতে পারেনি সে। বিশেষ করে সেই সময় আবরার মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। মনে পড়লে এখনো হাসি পাচ্ছে তার। আবরারকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হালকা কাশি দিল আরশি। একবার নিজের দিকে তাকালো সে, তারপর বাঁকা চোখে আবরারের দিকে তাকিয়ে তার মতিগতি পর্যবেক্ষণ করতে লাগলো। আরশির কাশিতে ধ্যান ভাঙলো আবরারের। সে দ্রুত চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ভাবলো, শিট, আমি এতক্ষণ এই মেয়ের দিকে তাকিয়েছিলাম। মেয়েটা না জানি কি ভেবেছে। আমি একে এনেছি ভয় দেখাতে, আর তা না করে এতক্ষণ ওর দিকে হাবলার মতো তাকিয়েছিলাম। কিন্তু মেয়েটার হাস্যজল মুখের উপর থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না। কেন যেন দেখতে ভালো লাগছিল। আমার কি দোষ? মেয়েটাকে কে বলেছে ওভাবে হাসতে? আবরার গলা ছেড়ে আরশির দিকে তাকিয়ে দেখলো বাঁকা চোখে তাকিয়ে আছে। আবরারকে তাকাতে দেখে আরশি চোখ সরিয়ে নিল। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে দেখলো। মাঝারি সাইজের ফাঁকা একটা রুম। মাথার উপর একটা লাইট জ্বলছে, যাতে আলো খুব বেশি না। রুমে শুধুমাত্র দুইটা চেয়ার, যার একটাতে আরশি বসে আছে। রুমের মধ্যে শিয়ার আবরার ছাড়া কেউ নেই, হয়তো গার্ডরা বাইরে আছে। আবরার ফাঁকা চেয়ারটা টেনে আরশির সামনাসামনি বসলো। আরশি এবার আবরারের দিকে চোখ পিটপিট করে চাইল। দেখলো আবরারের বাঁকা হাসছে। আবরার বলল, কি মিস, কি যেন নাম? ও হ্যাঁ, আরুষি। তো মিস আরুষি, কেমন লাগছে নতুন জায়গায়? আরশি আরেকবার পুরো রুমে চোখ বুলিয়ে বলল, যেহেতু দেখার মতো সুন্দর কোনো দৃশ্য নেই, তাই অবশ্যই ভালো লাগছে না। আবরার আরশির জবাবে ভেতরে ভেতরে থতমত খেলেও উপরে প্রকাশ করলো না। গম্ভীর স্বরে বলল, তুমি কি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? আরশি হাই তুলে বলল, হয়তো ওই দিনের ব্যবহারের প্রতিশোধ নেবার জন্য। ওই যে মুভিতে দেখায় না, যে নেতার সাথে পাঙ্গা নিলে তারা পরবর্তীতে সেই মানুষকে ধরে এনে মেরে উধাও করে দেয়, হয়তো সেরকম কিছু করার জন্যই আনা হয়েছে। আবরার আরশির উত্তরে মনে মনে ভাবল, বাবা, কত দূর চিন্তা করে ফেলেছো। এবার নিশ্চয়ই ভয় পাবে। আবরার ভয় দেখানোর ভঙ্গিতে আরশিকে বলল, তো মিস আরুষি, তোমার কি ভয় লাগছে না আমি যদি তোমাকে মেরে উধাও করে দেই? আরশি বিরক্ত হয়ে বলল, ভয় পেয়ে আর কি হবে? আপনার আমাকে মেরে উধাও করার ইন্টেনশন থাকলে তো তা আমি ভয় পেলেও করবেন, না পেলেও করবেন। তাই আজারা ভয় পাওয়ার মানে হয় না। আবরার হতাশ হলো আরশির জবাবে। আরশির চোখে সে কোনো রকম ভয় দেখতে পাচ্ছে না। একদম স্বাভাবিক আরশি, যেন এখানে ঘুরতে এসেছে। আবরার চিন্তার মাঝে আরশির নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা আপনি কেমন এমপি বলেন তো? টাকা তো কম থাকার কথা না আপনার, তাও এত কিপটা। আপনি চাইলেই তো পারতেন আমাকে কোনো পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে, তারপর সেখান থেকে না হয় ধাক্কা দিয়ে ফেলে দিতেন। এতে করে আমি মরে উধাও হয়ে যেতাম, আর মারার আগে আশেপাশে সৌন্দর্য উপভোগ করার সুযোগটাও হতো। এখানে তো দেখার মতো কিছুই নাই, বিরক্তিকর। আবরার ইচ্ছে করছে নিজের কপাল চাপটাতে। এমন মেয়ে রে বাবা, অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলতো। আবরার আশিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যদি তোমাকে এখানে কয়েকদিন আটকে রেখে দেই, তাহলে তোমার ফ্যামিলির কি হবে বলো তো? তারা নিশ্চয়ই তোমাকে খুঁজে না পেয়ে কান্নাকাটি করবে, অসুস্থ হয়ে যাবে। আরশির মুখ এবার কিছুটা মলিন দেখালো। সে আলতো হেসে বলল, সবচেয়ে বড় কথা কি জানেন? আমাকে 1 সপ্তাহ পর্যন্ত কেউ খুঁজবেই না। সন্তানের কিছু হলে সবার আগে উতলা হয় বাবা মা, আর এটা এতক্ষণে জেনে গেছেন নিশ্চয়ই আমার বাবা নেই। আমার মা তো অসুস্থ, সে এমনিতেও আমাকে সহ্য করতে পারে না।
আর নিবে খোঁজ। রিফা তো বাচ্চা মেয়ে, ও অনেক নরম স্বভাবের। সব মিলিয়ে দেখা যাবে প্রথম কয়েকদিন কেউ আমার খোঁজই নেয়নি। বন্ধু মহলের সবাই ভাববে কোথাও জরুরি কাজে গিয়েছে হয়তো। পরবর্তীতে খোঁজ খবর না পেলে তখন হয়তো খুঁজবে। আরশির মলিন মুখটা দেখে অজান্তেই খারাপ লাগলো আবরারের। সে কিছু একটা ভাবতে লাগলো। এর মাঝে আরশি আবরারের হাতের উপর কিছু একটা দেখে সেই জায়গায় ঠাস করে একটা বাড়ি দিল। হুট করে এত জোরে বাড়ি দেওয়ায় চমকে উঠল আবরার। আবরারের মনে হচ্ছে জায়গাটা জ্বলে যাচ্ছে, এতটাই জোরে বাড়ি দিয়েছে আরশি। আরশি আবরারের হাত থেকে জিনিসটাকে তুলে নিজের হাতের তালুতে নিল, আবরারকে দেখিয়ে বলল, আপনি কেমন এমপি বলেন তো? আপনাকে তো মশাও ভয় পায় না। একে এত জোরে বাড়ি দেওয়ায় আবার এইরকম কথা বলায় মেজাজ খারাপ হয়ে গেল আবরারের। সে দাঁতে দাঁত চেপে নিজের এক গার্ডকে আওয়াজ বাড়িয়ে ডাক দিল। তার আওয়াজ পেতেই দ্রুত রুমে প্রবেশ করলো এক পালন মার্কা গার্ড। আবরার রেগে গার্ডটাকে বলল,